উফ, এই অসময়ে বৃষ্টি নামবে নাকি? আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। কি যে করি, ছাতাটাও তো আনেনি সঙ্গে। লোকটির নাম বিনয়। প্রতিদিন কাজ শেষ করে সে সন্ধ্যের আগেই বাড়ি ফিরে যায়, কিন্তু আজ কাজ শেষ করতে করতে সন্ধে গড়িয়ে অন্ধকার নেমে আসে। বাড়িতে ফেরার জন্য বিনয় যখন তড়িঘড়ি করে ফেরিঘাটে এলো, চোখের সামনে দেখতে পেল পরপর দুইবার জোরে জোরে হর্ন দিয়ে চলে যাচ্ছে মানুষ বহনকারী লঞ্চটি। যা, রাতের শেষ ফেরি তো ছেড়ে গেল। এবার 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 কি হবে? আজকে রাতে আমি বাড়ি ফিরবো কি করে? তার মধ্যে আকাশটাও বেশ মেঘ করে এসেছে। ইস, কি যে করি! চিন্তিত হয়ে বিনয় চারিদিকে লক্ষ্য করে দেখতে থাকে, যদি কোথাও একটা ডিঙ্গে নৌকো পাওয়া যায়। না হলে যে তাকে সারা রাত আজকেই ফেরিঘাটেই কাটাতে হবে। এই সব ভাবতে ভাবতেই কিছু দূরে সে দেখতে পায় নদীর উপর একটি ছোট্ট নৌকো দুলতে দুলতে ভাসছে জলের ওপর। সেটা দেখা মাত্রই তার মনটা যেন একটা অজানা আনন্দে ভরে উঠল। মনে মনে সে ভেবে নেয়, আজকে এই নৌকোই তাকে ওপারে নিয়ে যাবে। তারপরে বিনয় সেই নৌকোর মাঝির উদ্দেশ্যে হাঁক দিতে শুরু করে। ও মাঝি, মাঝি, আমার কথা শুনতে পাচ্ছ? বড় বিপদে পড়েছি ভাই। দয়া করে আজকে আমাকে একটু ওই পারে নিয়ে যেতে পারবে? আমি আজকে শেষ ফেরি ধরতে পারিনি। ও মাঝি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বিনয়ের ডাকাডাকিতে কোনো উত্তর এলো না। বোধহয় নৌকোয় কেউ নেই। এত রাতে নৌকোয় কি আর মাঝি থাকে? এইসব ভেবে বিনয়ের মনটা আবার খারাপ হতে থাকে। সে একটু আগে ভেবেছিল ওই নৌকোয় চেপে সে পার হয়ে যাবে, কিন্তু সে জানতো না যে নৌকোর মাঝি নেই। এমন সময় হঠাৎ সেই নৌকোটি বিনয়ের দিকে এগিয়ে আসতে থাকে। তারপর বিনয়ের সামনে এসে দাঁড়াতেই একজন বয়স্ক লোক নিচু আওয়াজে বলতে থাকে, নদী উত্তাল বাবু, আস্তে আস্তে নেমে এসে নৌকায় উঠে পড়ুন। বলুন, কোন পারে যাবেন? আমি মহেশখালী ঘাটে যাব। আমাকে আমাকে একটু নিয়ে চলো ভাই। হ্যাঁ, নিয়ে যাব তো। আসুন, নৌকোয় উঠে বসুন। ওহ ভগবান, শেষমেশ একটা নৌকো পেলাম। নইলে সারা রাত পাগলের মতো এই ফেরিঘাটে পড়ে থাকতে হতো। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ মাঝি ভাই। তুমি যদি আজকে এত রাত অবধি এখানে না থাকতে, হয়তো আজকে আর আমার বাড়ি পৌঁছানো হতো না গো। এতক্ষণ মাথা নিচু করেই কথাগুলো বলছিল বিনয়। তারপর সামনে তাকিয়ে সে দেখল নৌকোর মধ্যে সে ছাড়া আরও দুইজন বসে আছে। মাঝিকে উদ্দেশ্য করে বলল বিনয়, আচ্ছা মাঝি ভাই, আজ এত রাতে তুমি নৌকো নিয়ে নদীতে আছো, কি ব্যাপার গো? এমনকি আমি ছাড়াও আরও দুইজন যাত্রী দেখতে পাচ্ছি তোমার নৌকোতে। এরা ছাড়া আমার নৌকোতে আর কেউ ওঠে না বাবু। ওঠে না মানে? ওঠে না মানে কি? ঠিক বুঝতে পারলাম না। কেন কেন ওঠে না? কিন্তু এ কথায় মাঝির মুখ থেকে কোনো উত্তর বের হলো না। সে এক মনে নৌকোর দ্বার টেনে চলেছে। এবার বিনয়ের মনে ভীষণ ভয় করতে শুরু করে। আর সে তার ওপরে এক একটা নদীর ঢেউ এসে নৌকোর পেটে এমনভাবে ধাক্কা খাচ্ছে, নৌকোটি যেন প্রচণ্ড জোরে দুলে উঠছে। ঝোড়ো বাতাস আর এর সাথেই টুকটাক বৃষ্টি পড়তে শুরু করেছে। এইসব দেখতে দেখতে সারাদিনের ক্লান্তি জড়ানো শরীর বিনয়ের মাথাটা যেন ভরে এলো। ক্লান্ত বিবর্ণ মুখে আকাশের দিকে তাকিয়ে বিনয় নৌকোর পাটাতনের উপর ঘুমিয়ে পড়ল। এদিকে অন্ধকার আকাশ কালো মেঘে ঘনিয়ে আসতে শুরু করে। অন্ধকারের স্রোত দুই দিক সরে
নদীর জল দিয়ে যেন কলকল করে নৌকোটো এগিয়ে চলেছে। এমন সময় হঠাৎ প্রবল জলস্রোতে নৌকাটা দুলে উঠল। বিনয় এক হাতে চোখ দুলতে দুলতে উঠে বসল। নৌকোর ছাউনির মধ্যে সে আর কাউকে দেখতে পেল না। তাহলে একটু আগে সে যেটা দেখলো সেটা কি সম্পূর্ণ ভুল? এমন সময় তার চোখ গিয়ে পড়ল মেঘনা নদীর মাতাল স্রোতের দিকে। সে দেখতে পেল নদীর চারিদিকে জলের মধ্যে অসংখ্য মানুষের মৃত শরীর ভেসে আছে। এ কি এত রাতে নদীর জলে এসব এসব কি ভেসে উঠেছে? ও মাঝি এসব কি হচ্ছে গো? এসব কি হচ্ছে? কি বাবু, ভয় পেলেন নাকি? রাতের বেলায় এই নদীতে অনেক কিছুই দেখা যায়, যা দিনের বেলায় দেখা যায় না। কত অজানা ঘটনা এই নদীর বুকে মিশে আছে বাবু। তো 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 তোমার এই সবে ভয় করে না? তোমার এই সব দেখলে? না না, আমার এইসবের অভ্যেস আছে। জলে না নামলে তারা কোনো ক্ষতি করবে না আপনার। এই কথা শোনার পর বিনয় আরো ভয় পেয়ে যায়। আর এদিকে তারা চুপচাপ পার হতে থাকে। সে থমথমে নিস্তব্ধতায় মাঝির আচরণ আরো রহস্যময় হয়ে উঠল। এরই মধ্যে ঝমঝম করে শুরু হলো বৃষ্টি। প্রবল বাতাস, নদীর জল আরো উত্তাল হতে শুরু করলো। বজ্রপাত আর ঢেউয়ের মধ্যে দিয়ে মাঝি অনবরত দাঁড় বেয়ে চলেছে। বিনয়ের মুখে কোনো সাড়া শব্দ নেই। সে তাকিয়ে আছে সেই অচেনা জীবগুলোর দিকে। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে জীবগুলো নৌকার চারিপাশটা যেন ঘিরে ধরেছে। মাঝি ভাই, তুমি তো বললে ওরা কোনো ক্ষতি করে না, কিন্তু ওরা তো আমাদের দিকেই আসছে। ওরা সবাই কারা ওরা সবাই? ভয় পাবেন না বাবু, ওরা শুধু দেখতে আসে। দেখতে আসে মানে কি মাঝি ভাই? কি দেখতে আসে ওরা? ওদের আপনজনেরা তো আর নেই, এখানে আসে না। তাই কে নদীর পাড়ে এসেছে সেটা ওরা দেখতে আসে। ওরা সবাই পথ হারিয়েছে বাবু, সবাই বাড়ি ফিরতে চায়। এই কথা শুনে ভয়টা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল বিনয়ের। পথ হারিয়েছে মানে কি? এরই মধ্যে বৃষ্টি আরো জোরে বেড়ে গেল। বিদ্যুৎ চমকানোর আলোয় বিনয় দেখল সেই জীবগুলো নৌকার আরো কাছে চলে এসেছে। অন্য কোনো জীব নয়, ওরা আসলে মানুষের মতোই। ওদের মধ্যে নারী পুরুষ এমনকি শিশুও রয়েছে। ও মাঝি ভাই, এ তো অদ্ভুত ব্যাপার। এ তো দেখছি বিভিন্ন বয়সের মানুষজন জলের নিচে। কি হচ্ছে সব? হঠাৎ করে নৌকোয় কোথা থেকে যেন আবির্ভূত হলো সেই দুইজন লোক। বিনয় যাদের দেখেছিল একদম শুরুতে। নৌকাটা উত্তাল ঢেউয়ের মধ্যে দুলছে, কিন্তু আশ্চর্যজনকভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেই লোক দুটো। বিনয় অবাক হয়ে তাদেরকে দেখতে লাগলো। কিভাবে, কোথা থেকে উদয় হলো এরা? আর সে কিছুই বুঝতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে। বাবা, ক্ষমা করবেন, না বলে চলে গিয়েছিলাম। আজকে আমরা আসি, আজকের মতো বিদায় দিন আমাদের। বিনয় চমকে উঠল। মাঝিকে তারা বাবা বলে ডাকলো। তাহলে কি এরা মাঝির ছেলে? কিন্তু চাল চলনে তো মনে হচ্ছে না। এরা কি আদেও মানুষ? তবে এবার মাঝির উত্তরের
শরীর হিম হয়ে গেল বিনয়ের। শোন, কখনো আমাকে না বলে যাবি না। আচ্ছা, তাহলে যা বাবা, সাবধানে থাকিস, আবার কালকে আসিস। এরপর যা ঘটল বিনয়ের সাথে সে সারা জীবনেও বলতে পারবে না। মাঝির দুই ছেলে নৌকোর কিনারা থেকে পা বাড়ালো, কিন্তু তারা কেউ জলে ডুবলো না। সেই উত্তাল নদীর ঢেউয়ের উপর দিয়ে তারা হেঁটে চলে যেতে লাগলো, যেন শক্ত মাটির উপর দিয়ে হাঁটছে। ধীরে ধীরে তারা জলের ভেতরে সেই জীবগুলোর সাথে গিয়ে মিশে গেল। নৌকায় এখন শুধু বিনয় আর সেই রহস্যময় মাঝি। বৃষ্টিটাও কমছে আবার বাড়ছে। মাঝি, ও মাঝি, মাঝি, ওরা ওরা দুজন কে হয় আপনার? আর আর ওরা জলের উপর দিয়ে হেঁটে গেল কি করে? ওরা ওরা আমার দুই ছেলে গো বাবু। রোজ রাতে এই সময়টায় আমার সাথে দেখা করতে আসে। দেখা করতে আসে? কিন্তু কিন্তু ওরা গেল কোথায়? ওভাবে চলাফেরা করা মানুষের পক্ষে কি করে সম্ভব? ওদের পক্ষে এখন সব সম্ভব। আর যেখানে ওদের থাকার কথা, ওরা সেখানেই ফিরে গেল এখন। বিনয়ের আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। তার গলা শুকিয়ে কাঠ, সে চুপচাপ বসে রইল। মাঝির বৈঠা টানার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ পরে দূরে দেখা গেল মহেশখালীর ঘাটের আলো। ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে চলল নৌকাটা। তার সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও এখন অনেকটাই কমে গেছে। বাবু, ঘাট এসে গিয়েছে, নেমে পড়তে হবে এখন আপনাকে। নৌকাটা ঘাটে ফেরার সঙ্গে সঙ্গে প্রায় লাফিয়ে ডাঙায় নামলো বিনয়। তার পা দুটো তখন কাঁপছিল। পকেটে হাত দিয়ে টাকা বের করে সে মাঝিকে দিল। মাঝি ভাই, এই নিন আপনার ভাড়া। কথাটা শেষ করতে পারেনি বিনয়। সে অবাক হয়ে দেখল মাঝি তার দিকে তাকিয়ে আছে। আর বিনয়ের চোখের সামনে মাঝি ধীরে ধীরে ধোয়ার মতো অস্পষ্ট হতে শুরু করেছে, কিন্তু পুরোপুরি মিলিয়ে যায়নি এখনো। এইসব কাণ্ড দেখে বিনয়ের বুকটা ধুক ধুক করতে শুরু করে। সে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এরই মধ্যে হঠাৎ কথা বলে উঠল সেই মাঝি। আমি জানি আপনার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু ভয় পাবেন না। ওরা পথ হারিয়েছে বাবু। ওরা ওরা শুধু বাড়ি ফিরতে যায়। ওই যে লঞ্চটা ডুবে গেল বছর খানেক আগে, ওরা সবাই ওইটারই যাত্রী ছিল। আমার ছেলে দুটো ওই লঞ্চে ছিল, কিন্তু লঞ্চটাও ডুবলো, আর বাবু ওরা মারাও গেল। কি বলছো মাঝি? জলের নিচে যাদেরকে দেখলাম ওরা সবাই সেই লঞ্চ ডুবির মৃত যাত্রী? হ্যাঁ, আর তোমার ছেলেরাও মারা গিয়েছে? তার মানে ওরা কি প্রেতাত্মা? লোকে ওদের ওই রকমই বলে, কিন্তু যতই হোক ওরা তো আমার ছেলে। ওই যাত্রীরা তো এক সময় মানুষ ছিল। মানুষের বাঁচার ইচ্ছে কতটা প্রবল বোঝেনি তো। সেই জন্যই দেখলেন না, নদীর অতলে এখনো অপেক্ষায় থাকে তারা। কিন্তু মাঝি তুমি? আমি আমি এই নদীতেই থাকি, যেন আর কেউ নদীতে ডুবে মারা না যায়। আর আপনার মতো যদি কেউ বিপদে পড়ে, তবে তাদের কাজে লাগি মাঝে মাঝে। মাঝির দুই ছেলে
তাদের ওই একজন। কিন্তু মাঝি, সে তাহলে কেন অদৃশ্য হয়ে যাচ্ছে? দেখতে দেখতে পুরোপুরি উধাও হয়ে গেল সেই মাঝি। বাবু, ওদেরকে বলে দিও আমি ভূত হলেও কারো ক্ষতি করি না। এবার আসি।